কারণ মিউজিক তো ইটসেলফ ইজ এ ল্যাঙ্গুয়েজ, তো যে যার এক্সপ্রেশনটা দেয়। তোমার যত ভুল সব নিমেষে হবে ফুল। আর এআই চলে আসার পরে এখন আরো অনেক ইজি হয়ে গেছে, কারণ মিউজিক অনেক কিছু লিখে দিলে ওরকম মিউজিক তৈরি করে দিচ্ছে এখন। তবু ভালোবাসি শুধু তোমায় নিশিদিন সারা বেলা। দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি কালের কণ্ঠের ঈদ আড্ডায়। আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন বালাম ভাই। কথা বলবো তার সাথে এবং জানবো তার ঈদ কেমন কাটে প্রতি বছর। ভাইয়া কেমন আছেন? ভালো আছি, থ্যাংক ইউ। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি ভাইয়া। ভাইয়ের কাছে প্রথমেই জানতে চাই ভাইয়ার ঈদ কিভাবে কাটে? একদম সাদামাটা ৮-১০টা মানুষ যেভাবে ঈদ কাটে, আমারও ঈদের দিনটা আমি চাই একদম পরিবারের সাথে। তো ওই সেন্সে অনেক কমন, একদম নর্মাল ফ্যামিলি যেভাবে ঈদ কাটায় আমিও চেষ্টা করি ওভাবেই ঈদ কাটাতে। এর পাশাপাশি জানতে চাই ভাইয়ার গানে আশাটা কিভাবে ছিল আমাদের দর্শকদের জন্য ছোট করে। শর্টকাটে বলতে গেলে আমি আসলে খুবই লাকি ছিলাম যে আমার বাবা মা গান করতেন, তো ওইভাবে আসলে ন্যাচারালি ওই ট্যালেন্টটা পেয়ে গেছি বাবা মায়ের থেকে। আমার কোনো ক্রেডিট নাই। ছোটোবেলা থেকেই গান গাইতে পারতাম, ছোটোবেলা থেকেই যে কোনো সুর শুনলে তুলে ফেলতে পারতাম। তো ওই ফ্যামিলির সাপোর্টটাই, বা সাপোর্ট যদি নাও বলি, ন্যাচারালি যে ইনহেরিট করেছি ওইটা হচ্ছে প্রথম স্টেপ। তারপরে নিজের চেষ্টায় আস্তে আস্তে গিটার টুংটাং করতে 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 আজকে হয়তো যতদূর এসেছি। আমরা যতটুকু জানি ওয়ারফেজের সাথে যুক্ত ছিলেন ভাইয়া, সেই ওয়ারফেজের জার্নিটি কেমন ছিল যদি একটু শুনতে। আমার যখন ওয়ারফেজের আগে আমার নিজস্ব একটা ব্যান্ড ছিল রেনিগেডস। তো ওটা হচ্ছে অফিসিয়ালি মিউজিক যদি বলি, মিউজিক জার্নি রেনিগেডস নিজের ব্যান্ড, তারপরে হচ্ছে ওয়ারফেজে প্রায় ৮-৯ বছরের মতো ছিলাম। আমি ছোটোবেলায় নিজেও ওই ব্যান্ডের ভক্ত ছিলাম, ফ্যান ছিলাম। তারপর একসময় সামহাও ওই ব্যান্ডেরই মেম্বার হই। তো ওই জার্নিটা অনেক সুন্দর ছিল, কারণ আমার গান শোনা আমার বড় ভাইদের থেকে। তো আই ওয়াজ ভেরি মাচ ইনফ্লুয়েন্সড ইনটু বাই রক মিউজিক। তো ওই সময়টা যখন ওয়ারফেজে আমি জয়েন করি, তো ওইটা ছিল আমার লাইফের বলবো বেস্ট টাইম মিউজিক নিয়ে, এক্সাইটমেন্ট, কারণ ইয়াং এজ সব কিছু মিলিয়ে। ওয়ারফেজের অ্যালবামও ছিল আমার, আমি সহ আর কি, 2টা, আলো এবং মহারাজ। তারপরে একটা সময় যখন অনেক দিন হলো, তখন মনে হচ্ছিল আবার আরও কিছু ভ্যারিয়েশন মাথায় কাজ করতেছিল। তো মিউজিকটা নিয়ে মনে হচ্ছে যে আরও এক্সপেরিমেন্ট, আরও এক্সপ্লোর করি। তখন আস্তে আস্তে সলো ক্যারিয়ার দিকে শুরু করে আর কি। সেই থেকেই বালাম অ্যালবাম একদম দর্শকদের মনে মানে চরম লেভেলে জনপ্রিয়তার একটা অংশ। বালাম অ্যালবাম আমি মনে করি আমাদের যারা সঙ্গীত প্রেমী আছেন তাদের সকলের কাছে এই বালাম অ্যালবামটি যখন আপনি দর্শকদের জন্য নিয়ে আসেন, এটা কোন কি থিঙ্কিং থেকে এটা নিয়ে আসেন? এটা খুব বেশি কমপ্লিকেটেড না। আমি যেহেতু অনেকদিন রক মিউজিক করেছি, তো অন্যান্য কাজও একদম লাস্টের দিকে, ওয়ারফেজে থাকা অবস্থায় লাস্টের দিকে আমি কিছু এক্সপেরিমেন্ট করি যে আরও যেন শ্রোতা, আরও রেঞ্জটা যেন আরও বেড়ে যায়, সব ধরনের শ্রোতাদের যেন কানেক্ট করতে পারি। প্রেম শিকারী নামে একটা অ্যালবাম ছিল, মিক্সড অ্যালবাম। ওটা দিয়ে আমার বলা যায় ডিফারেন্ট কাইন্ড অফ একটা এক্সপেরিমেন্ট করা বিফোর মাই সলো অ্যালবামস। তারপরে সলো অ্যালবাম যখন শুরু করি, তখন আমার প্ল্যানই ছিল এভাবে যে আমি যেহেতু অনেক দিন হেভি বা হার্ড রক মিউজিক করেছি, আমি একটু মেলোডি বেসড গান করতে চাই, যেটা শ্রোতা বা আমি ওইভাবে করতে চাই না, ডিভাইড করতে চাই না অডিয়েন্সকে, কিন্তু আমি চাই ইন জেনারেল যেন সবাই পছন্দ করে, একটু সফট মেলোডি টাইপের কিছু করব। যেহেতু ওয়ারফেজে ছিলাম অনেক বছর, অনেকে যেটা হয় ব্যান্ড থেকে বের হয়ে হয়তো ব্যান্ডের ইনফ্লুয়েন্স একই টাইপের মিউজিক আবার বের করে। আমি একদম রিভার্স ইঞ্জিনিয়ারিং করেছি একটা, যে আমি যেহেতু ওয়ারফেজে ছিলাম, ওয়ারফেজে যেই ধরনের গান, ফার্স্ট রুল হচ্ছে এই ধরনের গান আমি করব না। আমি চেষ্টা করব অডিয়েন্সকে একটা নতুনত্ব দেওয়ার সাথে আমারও একটা এক্সপেরিমেন্ট করার এবিলিটি টেস্ট হয়ে যাবে। তো ওই চেষ্টা থেকেই আমার প্রথম এই সেলফ টাইটেল যেটা ডেবিউ বালাম, ওই গানগুলো করা আর কি। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি।
এই গানগুলো শুনে সেই টাইমে 2007, তো সেই টাইমে মানে টিনেজার থেকে শুরু করে যারা একদম অনেক এই যে সবাই পছন্দ করছিল আপনার গানগুলো, এখনও করছে, আমিও করি। তো সেই সাথে এই যে ওই মুহূর্তে মানে কি মনে হয়েছিল যে না এই অ্যালবামটি আসলে এতটা জনপ্রিয়তা অর্জন করবে, এটা কি মনে করেছিলেন? এতটা অবশ্যই না। আমার শুধু ধারণা ছিল যে আমি আহ, একটু সফট ব্যালাড টাইপের গান করতেছি, যেটা যারা ঠান্ডা গান পছন্দ করে, বিশেষ করে যে কোনো ধরনের ঠান্ডা হোক, এটা কোন ল্যাঙ্গুয়েজ ওইটার ব্যাপার না, ইভেন মিউজিক যারা পছন্দ করে সফট, ওই একটা ফ্লেভার বা ওই একটা ভাইব যেন সবাই পায়। তো এতটা যে মানে কি বলবো, এতটা যে সবাই পছন্দ করবে বা এত পপুলার ওই অ্যালবামটা হয়ে যাবে, ওইটার আশেপাশে আমার চিন্তা ভাবনা ছিল না। আমার শুধু ছিল যে একটা অডিয়েন্স যারা একটু আহ, মানে একটু কি বলে ওইটাকে, থাকে না, ইংলিশ গানও শুনে আবার বাংলাও শুনে, কিন্তু একটু একটু ভিন্ন টাইপের ঠান্ডা গানগুলো শুনে, ওরকম একটা অডিয়েন্স টার্গেট করে করেছিলাম আর কি। পরে তো সামহাও দেখলাম যে এটা মোটামুটি সবাই পছন্দ করছে। একটা তবে ব্লেসিং বলবো, এটা একটা ব্লেসিং। দর্শকদের জন্য নতুন করে আবারও এমন কোনো উপহার কবে আসতে চলেছে? দর্শকদের তো বলতে, দর্শক শ্রোতা আমরা তো চেষ্টা করি সব সময়, বাট এখন সময়ের সাথে সাথে অনেক কিছু চেঞ্জ হচ্ছে, ইভেন এআইও চলে এসছে। আর সোশ্যাল মিডিয়া, আমি যখন ওই গানগুলো করি তখন তো এই অবস্থা ছিল না। এখন আমাদের আশেপাশে দেখি আমাদের ফ্রেন্ড সার্কেল, ফ্যামিলি সবাই তো যেভাবে স্ক্রল করে, মানে একটা ক্রিয়েটিভ কাজ মিলি সেকেন্ডে চলে যাচ্ছে কিন্তু। তো 1 2 3 সেকেন্ডের মধ্যে অনেক সময় ভালো না লাগলে ওইটাকে স্ক্রল করে ফেলতেছে। তো এখন টাইমটা ওইভাবে চিন্তা করলে অনেক রিস্কি। রিস্কি বলতে, যারা ক্রিয়েটিভ মানুষ তাদেরকে তো যদি এক এক স্ক্রলে জাজ করে ফেলে, এটা তো মুশকিল। বাট আমরা চেষ্টা করে যাচ্ছি, মানে আমরা যারা অনেক আগে থেকেও কাজ করি বা এখনও কাজ করছি, আমি এখনকার মিউজিক যারা ভালো করছে ওদেরকেও ইন্সপায়ার করি। ইভেন সব ধরনের গান আমি অ্যাজ এ মিউজিশিয়ান এখনকার ইয়াং জেনারেশনের মিউজিক একদম শুনি। এমন না যে ওরা কি আবল তাবল করছে, তা না। কারণ মিউজিক তো ইটসেলফ ইজ এ ল্যাঙ্গুয়েজ, তো যে যার এক্সপ্রেশনটা দেয়। আর এখন অপশন চলে এসেছে বলে ওইটা তাদের দোষও না। যেরকম আমি বলবো, আমরা তো ভয়েস প্র্যাকটিস করি বা এখনও করি, কিন্তু এখন স্টুডিওতে কিন্তু মিউজিক করা অনেক ইজি হয়ে গেছে। আর এআই চলে আসার পরে এখন আরও আরও অনেক ইজি হয়ে গেছে, কারণ মিউজিক অনেক কিছু লিখে দিলে ওরকম মিউজিক তৈরি করে দিচ্ছে এখন। হ্যাঁ, কম্পোজারও লাগতেছে না। আমার একটা কথা থাকবে যে যারা ইয়াং ট্যালেন্টেড মিউজিশিয়ানস আপকামিং বা অলরেডি করতেছে, ভোকালের উপরে যেন একটু ফোকাস দেয়। কারণ আমরা বাংলাদেশের যত শিল্পী বা যত বছর ধরে আমাদের এই গানের জগৎ টিকে আছে, অনেক ভালো ভালো আমাদের দেশে, মানে গর্ব করার মতো কিন্তু অনেক সিঙ্গার, হ্যাঁ, আছে, ছিল, অনেকে হয়তো চলে গেছে। তো ওই ট্র্যাডিশনটাও যেন মাথায় রাখি আর কি। কারণ টেকনোলজি এমনভাবে এত স্পিডে ছুটতেছে, এইটা আসলে বেশি ফলো করলে যেটা হবে যে একদম বেসিক রুট কিন্তু আর থাকবে না কিছু। ইভেন একটা নন মিউজিক্যাল মানুষও কিন্তু গান বানিয়ে ছেড়ে দিতে পারে ইউটিউবে, হয়তো মিউজিকের জিরো নলেজ, কিচ্ছু লাগবে না। জাস্ট সে কাট পেস্ট কপি করবে, কি কি লিখবে ওইটা জানলেই হলো, বাকি সব তো অনেক কিছু করে দিচ্ছে। তো আমার ক্ষেত্রে একটাই, নতুনদের জন্য সবসময় আমার, কারণ আমি একসময় নতুন ছিলাম, হ্যাঁ, তো পুরানোরা যদি আমাকে আবার বলতো এই ধরনের কি গান, এগুলা এগুলা হলো না। তো নতুনরা অলওয়েজ ওয়েলকাম ভালো জিনিস নিয়ে। বাট একটা হচ্ছে সাজেশন, আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো, যারা গান করে তারা যেন পার্সোনালি বাসায় হোক যেভাবেই হোক ভয়েস প্র্যাকটিসটা করে আর কি, তাহলে রুটটা স্ট্রং থাকবে। একটু জানতে চাই, বালাম ভাইয়ের ফ্যান বেজ থেকে এমন কোনো মেসেজ যেটি এখনো বালাম ভাইয়ের মনে আছে? এইটা আসলে একটু মুশকিল, বাট অনেক অনেক ইমোশনাল টেক্সট মেসেজ আমি লাইফে পেয়েছি, এখনো টেক্সট হোক, পাই। টেক্সট হোক অথবা এই যে কনসার্ট করতে গিয়ে। যেমন আমার কয়েক শোতে পরে ব্যাক স্টেজে যখন কথা হয়েছে, এরকম কাপল আসছে দুজন, আমার গান শুনে ওদের প্রেম হয়েছে এবং ফাইনালি তারা বিয়েও করেছে, তাদের পিচ্ছিও আছে এখন। হ্যাঁ, তো এটা শুনলে খুব ভালো লাগে যে বাহ, আমি তো তাদের লাইফের একটা ছোট হলেও একটা পার্ট, এবং তারা আমাকে দেখে খুব ইমোশনাল হয়ে গেছিল। তারপরে আরও কিছু ঘটনা আছে, যেরকম একদম নিউবর্ন বেবি, হয়তো 6 মাস 7 মাস, আমার গান ছাড়লে নাকি ও খায়, গান বন্ধ করে দিলে ও খাবে না, এটা ওর মা বলল। হ্যাঁ,
তারপরে বিভিন্ন ফ্যান্স থাকে যারা একটা শোতে সম্ভবত আমি চলে যাচ্ছিলাম, বিশাল ভিড়, ঠেলে ঠেলে দেখি একটা একটা ওই সিলেট সম্ভবত কোন একটা কলেজে একটা ইয়াং মেয়ে আসতেছে, এসে এরকম মোটা একটা ডায়েরি, অনেক কষ্টে, মানে ছেলেদের ভিড়ে যা হয়, মেয়েরা তো ফিজিক্যালিও পারে না, তবে বাট তার মধ্যেও সে সাহস করে আস্তে 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 গাড়ি পর্যন্ত আসছে। আমার হঠাৎ চোখ পড়লো, তখন আমি বললাম এক সেকেন্ডের জন্য একটু পজ দেন, হয়তো মেয়েটা কি যেন একটা নিয়ে আসতেছে। তো এরকম করে হাত একটা ডায়েরি নিয়ে আসতেছিল, দূর থেকে বলছিল ভাইয়া ভাইয়া প্লিজ এটা একটু আপনার জন্য আমি নিয়ে আসছি। পরে এটা নিলাম, তো ওইটা খুলে দেখলাম যে আমার অ্যালবাম থেকে শুরু করে মানে যত ইন্টারভিউ, যত ছবি, কোন অ্যালবাম কোন ইয়ারে কোন গান, এই সেই, তারপরে আমার গান ওগুলো নিয়ে আবার তার কিছু কবিতা, এই মানে অনেক ইমোশনাল বিশাল এক স্টোরি, পুরা ডায়েরিটা আমাকে দিয়েছিল। হ্যাঁ, তো এই ধরনের অনেক অনেক বেশ মানে কি বলবো টাচি এবং ইমোশনাল অনেক ঘটনা আছে। সেখান থেকে একটু ছোট্ট করে আমার দর্শকদের জন্য এবং আমার পছন্দের তোমার জন্য যদি গানটি 2 লাইন একটু শুন। তোমার জন্য সিন্ধুর নীল। তোমার জন্য সিন্ধুর নীল আরো হবে স্বপ্নীল, উদাস দুপুরে রাগ বসন্ত গাইবে সোনালি চিল, তোমার যত ভুল সব নিমেষে হবে ফুল, তবু ভালোবাসি শুধু তোমায় নিশিদিন সারা বেলা, তোমার জন্য সিন্ধুর নীল আরো হবে স্বপ্নীল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। সেই সাথে দর্শকদের জন্য ছোট করে কোনো মেসেজ। দর্শকদের অনেক ভালোবাসা পেয়েছি লাইফে, এখনও পাচ্ছি, এবং এটা সবচেয়ে বড় ইন্সপিরেশন আমার জন্য। তো আমি চেষ্টা করে যাচ্ছি আবার যেন ভালো ভালো গান দিতে পারি। আমার জন্য সবাই দোয়া রাখবেন এবং সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ।